স্বাগত এখন সকালে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি গালিব ইবনে রিয়াজ। এটা কোনো পলিটিক্যাল ব্যানারের রক্ত না, তাহলে এটা আপামর জনতার রক্ত। অর্থাৎ একটা অভ্যুত্থানের পরবর্তীতে অবস্থাতে নতুন করে সংবিধান লেখার দরকার, কারণ স্পিরিটটা হলো তাই যে সংস্কার করতে হলে রাষ্ট্রের যে মূল সুপ্রিম ল সে আইনটাকে রিফর্ম করা জরুরি। এত অ্যামেন্ডমেন্টের আর দরকার নাই, রিটেন করলে পুনর্লিখন করলে এটা ইজিয়ার হবে। অবশ্যই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো না কোনোভাবে সংযুক্ত করতে হবে, কারণ রাজনীতি তো রাজনৈতিক দলগুলোই করবে। অন্তর্বর্তী সরকার তো অন্তর্বর্তী সরকার, দেশ শেষ পর্যন্ত শাসন করবে রাজনৈতিক দলগুলো। বিপ্লব পরবর্তী রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা পূরণে সংবিধান সংশোধন না পুনর্লিখন, কোন পন্থা অবলম্বন করা হবে তা নিয়ে রয়েছে বিতর্ক। স্বৈরাচারের পুনর্জন্ম ঠেকাতে সংবিধানের মৌলিক কাঠামোতে বদল আনার পরামর্শ কোনো কোনো বিশেষজ্ঞের। সেক্ষেত্রে সংবিধান পুনর্লিখনের বিকল্প নেই, কিন্তু অনির্বাচিত সরকারের পক্ষে কোন প্রক্রিয়ায় সেটি করা সম্ভব এ নিয়ে প্রতিবেদন রয়েছে এখন সকালে। প্রথম দেখতে হবে তারা নিরপেক্ষ কিনা, মানে কোনো দলীয় পরিচিতি যেন না থাকে, মানে তাদের কাজে কোনো হস্তক্ষেপ যেন কেউ না করতে পারে, সেটা অন্তর্বর্তীকালীন সরকারই হোক এবং যে কোনো ইলেক্টেড সরকারই হোক, মানে নির্বাচিত সরকারও যেন করতে না পারে, সেই প্রোটেকশনটা থাকা উচিত। ইলেকশন কমিশন শুধুমাত্র ওই বিষয়ে যোগ্যতা সম্পন্ন, নিরপেক্ষ, ইন্টিগ্রিটি সম্পন্ন, যাদের অভিজ্ঞতা আছে, যাদের নির্বাচনের প্রতি, গণতন্ত্রের প্রতি এক ধরনের দায়বদ্ধতা আছে, এইরকম লোকদেরকে নিয়োগ দেওয়ার জন্য একটা ক্রাইটেরিয়া তৈরি করতে হবে। দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া নির্বাচন কমিশন গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থ হয়েছে, তাই সংস্কারের দাবি উঠেছে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটিরও। এমনকি নির্বাচন কমিশন গঠনে সবশেষ প্রণীত আইনটিও ত্রুটিপূর্ণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। এখন সকালে এ নিয়েও জানাবো বিস্তারিত, তবে শুরুতেই সংবিধান সংশোধন প্রসঙ্গ। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে সংবিধান সংস্কারের জন্য ডক্টর স্বাধীন মালিককে প্রধান করে একটি কমিশনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, গণবিপ্লবের আকাঙ্ক্ষা পূরণের জন্য স্বৈরাচার আমলে ব্যাপক কাটাছেঁড়ার শিকার সংবিধানের পুনর্লিখন প্রয়োজন। সংবিধানের মৌলিক কাঠামোতে পরিবর্তন আনা না গেলে ভবিষ্যতে আরও বড় স্বৈরাচার ফিরে আসার শঙ্কাও করছেন তারা। কিন্তু অনির্বাচিত একটি সরকারের নেতৃত্বে এই সংস্কার কতটা সম্ভব, সেই উত্তর খুঁজেছেন সহকর্মী আজহার লিমন। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। আমাদের সংবিধান অনুযায়ী যখন নির্বাচন হওয়ার সুনির্দিষ্ট সময় আছে, ঠিক সেই সময় নির্বাচন হবে। আমার আত্মবিশ্বাস, সংখ্যাগরিষ্ঠতার জোরে সংবিধান সংশোধন আর সেই সংবিধানের দোহাই দিয়ে তিনটি একতরফা নির্বাচন, সংবিধান আর নির্বাচন ব্যবস্থার এই যে পরিবর্তন, সেটাও আওয়ামী লীগকে স্বৈরশাসক হওয়ার পথ তৈরি করে দিয়েছে বলেই মনে করা হয়। আমি শেখ হাসিনা সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে 2008-এর নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শেখ হাসিনার অধীনে দ্বিতীয়বার এই সংসদে ফেরে আওয়ামী লীগ। ওই নির্বাচনটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছিল এবং যে সরকার ব্যবস্থা কিংবা নির্বাচন ব্যবস্থার জন্য দলটি আন্দোলনও করেছিল। কিন্তু ক্ষমতা গ্রহণের পরপরই এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে আওয়ামী লীগ, যেটি পরবর্তীতে আদালত পর্যন্ত গড়ায়। 2021 সালে সর্বোচ্চ আদালত বাতিল করে দেয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী, কিন্তু পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগেই সংবিধান সংশোধন করে ফেলে আওয়ামী লীগ। সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জেরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানে ফিরিয়ে আনে দলীয় সরকারের অধীনে নির্বাচন পদ্ধতি। ছাত্র জনতার বিপ্লবে যখন কর্তৃত্ববাদী সে শাসন আমলের পতন ঘটেছে, তখন রাষ্ট্র সংস্কারের আলোচনার সঙ্গে দাবি উঠেছে সেই সংবিধান পুনর্লিখনের। কিন্তু প্রশ্ন হলো, যেখানে সংশোধনের সুযোগ আছে সেখানে পুনর্লিখন কেন? পুনর্লিখনের প্রশ্নটা এসছে তিনটি কারণে। প্রথম যেটা, সেটা হচ্ছে এই যে বাংলাদেশের এখন যে বিরাজমান সংবিধান আছে, এমনকি 17টা সংশোধনীর পরে, সেখানে দেখা যাচ্ছে যে এর মধ্য দিয়ে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করার পথ খুব সহজ। শুধু সহজই নয়, আসলে এই সংবিধান স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করার পথই খুলে দেয়। এটা হচ্ছে 1 নম্বর কারণ।
দ্বিতীয় কারণ যেটা সেটা হচ্ছে যে সংবিধান এখন যেভাবে আছে সেখানে তার 1/3 হাত দেওয়ার জায়গা নেই। অ্যামেন্ডমেন্টের থেকে রিরাইটই ভালো, হ্যাঁ, কারণ তাহলে অ্যামেন্ডমেন্ট করলে তো এদের স্পিরিটটা পারসিউড হচ্ছে না, এই বিপ্লবের স্পিরিটটা পারসিউড হচ্ছে না। কারণ আপনারা এখন দেখতে পারেন যে এরা অনেকেই বলছে না এমন ফর্ম না যে ফর্মের আওয়ামী লীগ আছে। বস্তুত প্রায় 17 বছরের একনায়ক শাসনামলে সব মিলিয়ে সংবিধানের 4টি সংশোধনী আনে আওয়ামী লীগ এবং এর মাধ্যমে ব্যাপক পরিবর্তন আনা হয় সংবিধানের মৌলিক কাঠামো ও সাধারণ কাঠামোতে। রাষ্ট্রবিজ্ঞানীরা পুনর্লিখনের ব্যাপারে যে জোর দিচ্ছেন তার অন্যতম কারণ গণবিপ্লবের আকাঙ্ক্ষা পূরণের জন্য যে ধরনের পরিবর্তন দরকার সংবিধানে তার সুযোগও বন্ধ করে দেওয়া হয়েছে নানা ধরনের কাটাছেঁড়ার মাধ্যমে। যেমন সংবিধানের প্রথম ভাগের 7 খ অনুচ্ছেদে বলা হয়েছে সংবিধানের মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদসমূহ সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, রহিতকরণ কিংবা অন্য পন্থায় সংশোধনের অযোগ্য হবে এবং 7 কতে বলা হয়েছে কোনো ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোনো অসাংবিধানিক পন্থায় এই সংবিধান বা এর কোনো অনুচ্ছেদ রদ, রহিত বা বাতিল বা স্থগিত করলে কিংবা সেটি করার উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করলে তার এই কাজ রাষ্ট্রদ্রোহিতা হবে এবং ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হবেন। একটা সংবিধান পরিবর্তনের ধারা যদি না থাকে, হ্যাঁ, কারণ আমরা তো জানি যে এভরিথিং ইজ এভার চেঞ্জিং। যে সংস্কার করতে হলে রাষ্ট্রের যে মূল সুপ্রিম ল, যেটা মূল আইন, সর্বোচ্চ আইন বাংলাদেশের কনস্টিটিউশন, সেই আইনটাকে রিফর্ম করা জরুরি। আর যেহেতু অনেকগুলো কনস্টিটিউশন এসেছে, অনেক বিষয়ে অ্যাকোমোডেট করতে হবে, এত অ্যামেন্ডমেন্টের আর দরকার নাই। রিটেন করলে, পুনর্লিখন করলে এটা ইজিয়ার হবে। কিন্তু সংবিধানের সংযোজন কিংবা বিয়োজনের অধিকার তো আইনসভা বা সংসদ দ্বারা সীমাবদ্ধ। এমন অবস্থায় পুনর্লিখন কিভাবে সম্ভব? এই যে রক্ত, এটা কিন্তু কোনো নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির রক্ত না, এটা কোনো পলিটিক্যাল ব্যানারের রক্ত না, তাহলে এটা আপামর জনতার রক্ত। ইনডিসক্রিমিনেটলি সবাই রাস্তায় নেমে এসেছে, অতএব এটাকে বিপ্লব হিসেবে আখ্যা দেওয়া যায়। হ্যাঁ, অর্থাৎ একটা অভ্যুত্থানের পরবর্তীতে অবস্থাতে নতুন করে সংবিধান লেখার দরকার, কারণ স্পিরিটটা হলো তাই। এই গভর্নমেন্ট সেটা আইন নৈতিকতার দিক থেকে তাদের এই স্যাংশন আছে, ম্যান্ডেট আছে যে তারা একটা কনস্টিটিউশন পুনর্লিখন করতে পারে। মোটা দাগে বিশ্লেষকরা যে 3টি পদ্ধতির কথা বলেছেন তাতে 1972 সালের সংবিধান লেখার জন্য গঠিত গণপরিষদের আলোকে আরেকটি গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সব রাজনৈতিক দল ও পক্ষগুলোকে ডেকে কনস্টিটিউশন কনভেনশন কিংবা আলোচনার ভিত্তিতে পুনর্লিখনের ব্যাপারটি সামনে আনছেন। এক্ষেত্রে গণভোট নেওয়া হবে কিনা এ নিয়ে মতপার্থক্য আছে বিশেষজ্ঞদের মধ্যে। যে 3টা পদ বলছি, প্রত্যেকটার ক্ষেত্রে প্রধান বিষয় হচ্ছে গণভোট করতে হবে। প্রত্যেকটা মানুষ যেন বলতে পারেন তারা এটা পছন্দ করছেন অথবা করছেন না। এই আলোচনাটা সবাইকে করতে হবে, সবাই করে সেই তারই একটা প্রতিফলন আমরা হয়তো দেখতে পাবো। পলিটিক্যাল পার্টিসগুলোর এখানে আসলে ভূমিকাটা কতটা গুরুত্বপূর্ণ, মানে এই ধরনের একটা বড় পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে? অবশ্যই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো না কোনোভাবে সংযুক্ত করতে হবে, কারণ রাজনীতি তো রাজনৈতিক দলগুলোই করবে। অন্তর্বর্তী সরকার তো অন্তর্বর্তী সরকার, দেশ শেষ পর্যন্ত শাসন করবে রাজনৈতিক দলগুলো। এসব বিশ্লেষকদের কথা এটা স্পষ্ট, গণবিপ্লবের আকাঙ্ক্ষা পূরণের জন্য তারা বিরাজমান সংবিধানের একটা উল্লেখযোগ্য পরিবর্তন চাইছেন। কিন্তু বাস্তবতা হলো শপথ নেওয়া থেকে শুরু করে অন্তর্বর্তী সরকার আগের সংবিধান অনুসরণ করে চলেছে। যদিও এরই মধ্যে আগের সংবিধানের কয়েকটি আইন রহিত করে কয়েকটি অধ্যাদেশ জারি করেছেন বর্তমান রাষ্ট্রপতি, যেগুলো আইন আকারে বৈধতা না দিলে আবার ফিরে আসার সুযোগ রয়েছে। প্রশ্ন ছিল, যদি শেষমেশ সংবিধানের যে আমূল পরিবর্তনের কথা বলা হচ্ছে সেটি যদি না হয় তাহলে কি হবে? সংবিধানটার পুনর্লিখন না হয়, স্থায়ী ব্যবস্থা না করা যায় যে প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করবে এবং দেশের স্বৈরাচার পুনঃপ্রতিষ্ঠিত হবে না, প্রতিষ্ঠান জবাবদিহিতার ব্যবস্থাটা নিশ্চিত করা হবে, যে সমস্ত স্ট্যাটিউটারি বডি আছে সেগুলো স্বাধীনভাবে কাজ করতে পারবে, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারবে, তার নিশ্চয়তা বিধান যদি না করতে পারেন তাহলে বাংলাদেশ বৃত্তের মতো আরো ভয়াবহ এক স্বৈরাচারের কবলে পড়বে। আমি মোহাম্মদ ইউনুস। এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সংবিধান পুনর্লিখনের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো রূপরেখা প্রকাশ করা হয়নি। তাই পুনর্লিখন না সংশোধন, গণপরিষদ না গণভোট, নাকি কোনোটাই নয়, এসব ব্যাপারগুলো নিশ্চিত হতে অপেক্ষা করতে হবে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বা ঘোষণার জন্য। আজহার লিমন, এখন, ঢাকা।
স্বাধীনতার পর থেকে এ যাবৎ যত নির্বাচন কমিশন গঠিত হয়েছে বেশিরভাগই নিয়োগে পেয়েছে দলীয় বিবেচনা। ফলে প্রায় প্রতিটি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। এমনকি সৎ আদর্শিক রাজনীতিবিদরা নির্বাচিত হয়ে সংসদে যেতে পারেননি, এমনটাই মনে করেন নির্বাচন বিশ্লেষক ও রাষ্ট্রবিজ্ঞানীরা। নির্বাচন কমিশনার নিয়োগে সবশেষ করা আইনটিও ত্রুটিপূর্ণ উল্লেখ করে এই আইন বাতিল কিংবা পুনর্লিখনের পরামর্শ দিয়েছেন তারা। আরও জানাচ্ছেন বেলায়েত হোসাইন। পৃথিবীর অনেক দেশেই ক্ষমতার বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে। অনেক দেশেই আন্দোলনের মুখে পালিয়েছেন ক্ষমতাসীন নেতারা, কিন্তু একটি নির্বাচিত সরকারের পুরোটা পালিয়েছে বাংলাদেশের মতো এমন উদাহরণ ইতিহাসে বিরল, যেখানে শুধু প্রধানমন্ত্রী নয় বরং পুরো 300 আসনের সংসদ সদস্যদের কেউ পালিয়ে গেছেন, কেউ আত্মগোপনে। তাহলে প্রশ্ন, কারা নির্বাচিত হয়ে সংসদে গিয়েছিলেন, নাকি নির্বাচনে গলদ? সেই ইলেকশন কমিশনার যদি নিরপেক্ষ হতেন এবং তার সঙ্গে যারা কাজ করেছেন তারা যদি নিরপেক্ষ হতেন, তাহলে তো এরকম একটা সরকারই তৈরি হতো না যে সরকারকে এই ক্ষমতা বদলের সঙ্গে সঙ্গে পালিয়ে যেতে হয়। প্রধানমন্ত্রী তো পালালেন, তার 345 জন এমপি সবাইকে নিয়ে উনি পালিয়ে গেলেন। উনি গিয়েছেন একা, কিন্তু বাকিরাও তো কোথাও তাদের ট্রেস পাওয়া যাচ্ছে না, হয় তারা লুকিয়ে গেছে নাহলে পালিয়ে গেছে। তো ইলেকশন ব্যবস্থার ফল্ট ছিল দেখেই তাদেরকেই পালাতে হয়েছে। বিশ্লেষকদের মতে একটি গণতান্ত্রিক দেশে নির্বাচন এবং নির্বাচনী ব্যবস্থা ঠিক না থাকলে গণতন্ত্রের সবটুকুই ভেঙে পড়ে। তারা বলছেন, স্বাধীনতার পর থেকে এ যাবৎ বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিকভাবে দাঁড়াতেই দেয়নি কোনো সরকার। নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে দলীয় বিবেচনায়। বাংলাদেশে কখনোই ইলেকশন কমিশনার নিয়োগের বিষয়টি প্রাতিষ্ঠানিক রূপ পায় নাই, কখনো এটা বিশ্বাসযোগ্য অবস্থায় পৌঁছায় নাই। মূলত দুইভাবে নির্বাচন কমিশনার নিয়োগ হয়েছে। একটা হচ্ছে 2022 সালের আগে যেভাবে নিয়োগ হতো, সেটা যে সরকার ক্ষমতা থাকতো তাদের সুইট উইল অনুযায়ী হতো, অর্থাৎ তারা যাকে ভালো মনে করতেন, যাদেরকে দেওয়া কাজ হবে তাদেরকে নিয়োগ দিতেন। তবে ওইখানে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে পলিটিক্যাল পার্টির দ্বারা, আর একটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার দ্বারা। তত্ত্বাবধায়ক সরকার যখন কমিশনার নিয়োগ দিতেন তখন তারা তাদের ইচ্ছা অনুযায়ী নিয়োগ দিলেও ভালো যোগ্যতা সম্পন্ন লোকদেরকে নিয়োগ দেওয়ার চিন্তা করতেন। আর এর আগে যারা পলিটিক্যাল পার্টি যারা নিয়োগ দিতেন তখন তারা দলীয় বিবেচনায় কাজটা করতেন। সবশেষ আওয়াল কমিশন নিয়োগে মাত্র 4 পাতার একটি আইন প্রণয়ন করা হয়েছিল, যেখানে নির্বাচন কমিশনার হিসেবে কারা নিয়োগপ্রাপ্ত হবেন সেটা খুব বেশি পরিষ্কার করা হয়নি। গোটা আইনটি ত্রুটিপূর্ণ বলে মত নির্বাচন বিশ্লেষকদের। তাই নতুন নির্বাচন গঠনে এই আইন পুনর্লিখন করা প্রয়োজন বলে মনে করেন তারা। যদি একটা আইন হয়েছে, কিন্তু এটাও দলীয় বিবেচনা, পক্ষপাতিত্ব এবং যারা ক্ষমতাসীন ছিল তাদের পছন্দের লোকদেরকে নিয়োগ দেওয়ার নানা রকম মেকানিজম ওই আইনের মধ্যে আছে বা ছিল। যে বিদ্যমান আইনটা আছে এটাকে পুনর্লিখন করা। 2 হচ্ছে এটাকে বাদ দিয়ে নতুন একটা আইন তৈরি করা। সংবিধানের অধীনে থাকলে সেই আইনে কোনো গভর্নমেন্টই কখনো হস্তক্ষেপ করতে পারবে না, এটাই তো সবচেয়ে বড় হচ্ছে শক্তি। ইলেকশন কমিশনার তখনই স্বাধীন থাকবেন যখন তার কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, কোনোভাবেই না। তারা বলছেন, নির্বাচন কমিশন নিয়োগের ক্ষেত্রে যারা সার্চ কমিটির দায়িত্ব পালন করবেন তাদেরকেও রাজনৈতিক পক্ষপাত মুক্ত থাকতে হবে এবং নিয়োগও দিতে হবে নিরপেক্ষ ব্যক্তিদের। একই সঙ্গে প্রস্তাবিত কমিশনারদের পক্ষে বিপক্ষে জনমত যাচাই করতে হবে। যারা নিয়োগ দিবেন তাদেরকে সম্পূর্ণ স্বাধীন হতে হবে, তারা কোনো রকম পলিটিক্যাল বায়াসনেসের দিকে তাকে কাজ করবেন না। 2 হচ্ছে অ্যাকসেপ্ট যোগ্যতা থাকতে হবে, অর্থাৎ যাতে করে ইলেকশন কমিশনার শুধুমাত্র ওই বিষয়ে যোগ্যতা সম্পন্ন, নিরপেক্ষ, ইন্টিগ্রিটি সম্পন্ন, যাদের অভিজ্ঞতা আছে, যাদের নির্বাচনের প্রতি, গণতন্ত্রের প্রতি এক ধরনের দায়বদ্ধতা আছে, এইরকম লোকদেরকে নিয়োগ দেওয়ার জন্য একটা ক্রাইটেরিয়া তৈরি করতে হবে এবং সেই ক্রাইটেরিয়া ধরে লোকজন বাছাই করতে হবে। আর তৃতীয় হচ্ছে এই প্রক্রিয়ায় জনগণকে ইনভলভ করতে হবে, অর্থাৎ যাদেরকে বাছাই করা হবে তাদের সম্পর্কে জনগণের মতামত নিতে হবে, কারণ ইলেকশন বিলংস টু দ্য পিপুল। আপনি জনগণকে ইনভলভ না করে এই কাজটা করলে, যারা এটার অংশীজন তাদেরকে ইনভলভ না করে কাজটা করলে এটা নিয়ে প্রশ্ন উঠবে। প্রথম দেখতে হবে তারা নিরপেক্ষ কিনা, মানে কোনো দলীয় পরিচিতি যেন না থাকে, মানে তাদের কাজে কোনো হস্তক্ষেপ যেন কেউ না করতে পারে, সেটা অন্তর্বর্তীকালীন সরকারই হোক এবং যে কোনো ইলেক্টেড সরকারই হোক, মানে নির্বাচিত সরকারও যেন করতে না পারে, সেই প্রোটেকশনটা থাকা উচিত। নির্বাচন কমিশনারদের নিয়োগের বিষয়ে রাজনৈতিক এবং নাগরিক সমাজের ঐক্যমতের বিষয়কেও খেয়াল রাখতে হবে বলে মনে করেন নির্বাচন বিশ্লেষকরা। বেলায়েত হোসাইন,
এখন ঢাকা। ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার রাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খিলগাঁও থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আসাদুজ্জামান মিয়াকে। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আজ তাকে কোর্টে তোলা হতে পারে। 2015 সালে পুলিশি হেফাজতে খিলগাঁও থানা ছাত্র দলের নেতা নুরুজ্জামান জনির মৃত্যুর অভিযোগ ওঠে। গত 3 সেপ্টেম্বর নিহতের বাবা ইয়াকুব আলী বাদী হয়ে হত্যা মামলাটি করেন। মামলায় আসাদুজ্জামান মিয়া সহ বর্তমান ও সাবেক আরও 13 পুলিশ কর্মকর্তাকে আসামি করা হয়। 2015 সালে ডিএমপির কমিশনার ছিলেন আসাদুজ্জামান। 2019 সালে অবসরে যান তিনি। এছাড়াও সাবেক এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনেরও অভিযোগ রয়েছে। আবারও হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে। বুধবার রাত 2টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্যই মধ্যরাতে তাকে হাসপাতালে নেওয়া হয় বলে নিশ্চিত করে তার ব্যক্তিগত চিকিৎসক। রাত 1টায় গুলশানের বাসভবন থেকে এভার কেয়ারের উদ্দেশ্যে রওনা হয় তার গাড়ি। এর আগে গত 7 জুলাই অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেয় মেডিকেল বোর্ড। অবস্থা কিছুটা উন্নতি হলে 21 আগস্ট হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি। দীর্ঘদিন ধরেই কিডনি, ফুসফুস, ডায়াবেটিক্স সহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী। এদিকে আইনি আর কোনো জটিলতা না থাকায় শীঘ্রই বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে তাকে। হত্যাকারী গ্রেপ্তার হয়েছে আগেই। হত্যাকাণ্ডের পর পেরিয়ে গেছে দীর্ঘ 1 মাসেরও বেশি সময়, তবে এখনও শনাক্ত করা যায়নি লাশ। সন্তান হারানোর শূন্যতায় পাগল প্রায় বাবা মা সহ পরিবারের সদস্যরা। এরই মধ্যে লাশ শনাক্তে ঢাকা মেডিকেলে 2 দফায় খোঁজ নেয় টাঙ্গাইল জেলা প্রশাসন, তবে এখনও কোনো হদিশ মেলেনি। এই অবস্থায় হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি সহ অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর দাবি স্বজন ও এলাকাবাসীর। অন্যদিকে মরদেহ শনাক্তে সব রকম সহযোগিতা অব্যাহত আছে বলে জানালেন জেলা প্রশাসন। কাউসার আহমেদের পাঠানো তথ্যে শোভন দাসের ছবি নিয়ে বিস্তারিত। আশ্বিনের মধ্য দুপুরের সূর্য চারপাশ আলোকিত করলেও অনেকটাই মলিন টাঙ্গাইলের গোপালপুরের আলমনগর গ্রাম। হৃদয়ের শূন্যতায় খা খা করছে ঘরবাড়ি। পোষা কবুতরগুলো উঠোনে পায়চারি করলেও হৃদয়ের নিজ হাতে লাগানো গাছে গম্ভীর হয়ে ঝুলছে ডালিম। শূন্য মলিন পড়ার টেবিল, খেলায় পুরস্কার পাওয়া উপহার সহ সবকিছু এখন হৃদয়ের রেখে যাওয়া স্মৃতিচিহ্ন মাত্র। গেল 5 আগস্ট গাজীপুরের কোনাবাড়িতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বিজয়ের পর আনন্দ মিছিলে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় হৃদয়। ভিডিও ফুটেজ দেখে শনাক্ত হয় তার হত্যাকারী। গেল শুক্রবার রাতে কিশোরগঞ্জ থেকে হত্যাকাণ্ডে জড়িত পুলিশ সদস্য আকরাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। সন্তান হত্যায় সর্বোচ্চ শাস্তির দাবি জানায় হৃদয়ের পরিবার। আমার বাবা নানাটাও জানি বিরে সংসার হইতে চালাইতো, আমি তো কাম কাজ করাই হই না। এখন আমার একটাই দাবি, আমার লাশটা দিবেন, আর যারা মারছে তাদের বিচারটা আমি চাই। টাঙ্গাইলের গোপালপুরে একটি প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিকের ছাত্র ছিল হৃদয়। পড়ালেখার পাশাপাশি গাজীপুরের কোনাবাড়িতে ভগ্নিপতির বাসায় থেকে অটোরিকশা চালাতো সে। হৃদয়ের পাঠানো টাকায় কোনো রকম চলতো ভ্যান চালক বাবা লাল মিয়ার সংসার। সরকারের কাছে একটাই দাবি, আমার ভাই জানি শহীদের মর্যাদারা পায়। আমার বাপের তো এখন কেউ নাই, আমার ভাই আসছিল আমার বাপের দেখাশোনা করার জন্য। যারা মারছে আমার ভাইয়ের খুনি দেয়, যত বড় প্রভাবশালী লোক থাক, আমি তার ফাঁসি চাই। এর মতো মানুষ আসল না, খুব ভদ্র আসল। একমাত্র ছেলে হারার কারণে তাদের সংসার খুবই খারাপ চলতেছে। যে ব্যক্তিত্ব মারছে তার নেতৃত্বে আমি ফাঁসি চাই। হত্যাকাণ্ডের 1 মাস পেরিয়ে গেলেও এখনও হৃদয়ের মরদেহ খুঁজে পায়নি পরিবার। এরই মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে 2 বার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে খোঁজ নেওয়া হলেও কোনো সন্ধান মেলেনি। তার মরদেহ খুঁজতে পরিবারকে সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসনের। আমি আমার তরফ থেকে অন্যান্য জায়গায় একটু যোগাযোগও করেছি, এক জায়গায় কথা বলেছি।
কিন্তু পাওয়া যায়নি। আরেকবার ট্রাই করে দেখবো যে পরিবারটিকে আমি কতটুকু সহায়তা করতে পারি। আমি নিশ্চয়ই আন্তরিকভাবে চেষ্টা করব। গেল ৫ আগস্ট হত্যাকাণ্ডের পর ২৬ আগস্ট হৃদয়ের ভগ্নিপতি ইব্রাহিম বাদী হয়ে গাজীপুরের কোনাবাড়ী থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক সহ অজ্ঞাতনামা অন্তত ৩০০ জনকে আসামি করা হয়। এই মামলায় পুলিশ সদস্য আকরাম হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এখন টাঙ্গাইল। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন সকাল। স্মরণকালের ভয়াবহ বন্যায় কুমিল্লায় ৮২,৭০৬ পরিবারের বসতঘরের ক্ষতি হয়েছে। এর মধ্যে সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ৮,৬২৫টি ঘরবাড়ি। এবারের বন্যায় জেলার ১৪ উপজেলা বন্যা কবলিত হলেও সবচেয়ে ক্ষতি হয়েছে বুড়িচং উপজেলায়। মাসুদ আলমের প্রতিবেদন। আমার কি দিয়া গেল আমি আশ্রয় কেন্দ্র থেকে ফিরে বসত ভিটায় বসে এভাবেই আহাজারি বিলকিস বেগমের। উজানের ঢল সৃষ্ট বন্যা কেড়ে নিয়েছে তার সর্বস্ব। একটি ঘরের কঙ্কাল দাঁড়িয়ে থাকলেও অন্যটি মিশে গেছে মাটির সঙ্গে। দিশেহারা বিলকিস বেগমের ঠাঁই এখন গোমতীর বাঁধে। রান্নার মির্ছিল ছিল, ইয়া ছিল, কিছু তার নাই। দিন যতই যাচ্ছে বন্যা পরবর্তী ক্ষতচিহ্ন স্পষ্ট হচ্ছে দুর্গত অঞ্চলে। পানি নামা অব্যাহত থাকলেও এখনো তলিয়ে অনেক ঘরবাড়ি ও সড়ক, তাই বেশিরভাগেরই ফেরা হয়নি নিজ ঘরে। রয়েছে ত্রাণ, বিশুদ্ধ পানি ও ওষুধের সংকট। তলিয়ে যাওয়া জনপদে শূন্য থেকে শুরু করতে হবে ক্ষতিগ্রস্তদের। ভয়াবহ বন্যায় ধ্বংসস্তূপে দাঁড়িয়ে মানুষের এখন সব হারানোর হাহাকার। ঢলে নেমে আসা বন্যায় বেড়াজাল গ্রামের বাসিন্দারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এই গ্রামের জোসনা বেগম এবং আবুল হোসেনের বসতঘর মিশে গেছে মাটির সঙ্গে। ঋণের বোঝা মাথায় নিয়ে পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে। এবারের বন্যায় কুমিল্লার বুড়িচং, ব্রাহ্মণপাড়া, লাকসা, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট ১৪ গ্রাম সহ ১৪ উপজেলা প্লাবিত হলেও ভয়ানক ক্ষতির মুখে বুড়িচং উপজেলার ভুরভুরিয়া ও বেড়াজাল গ্রামের কয়েকশো পরিবার। গোমতীর বাঁধ ভেঙে উজানের ঢল সরাসরি আঘাত হানে তাদের ঘর বাড়িতে। বানের পানিতে ভেসে যাওয়া আসবাবপত্র, গৃহপালিত হাঁস মুরগি, গবাদি পশু ও ভিটে মাটি, সর্বস্ব হারানো দুর্গতরা এখন বন্যার ধকল কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় চান একটু রাষ্ট্রীয় সহায়তা। ভাই আমার জীবিত্রী লয়েছেন থাকতাম পারি, আমার একটা ছায়ার বন্দোবস্ত করে দিয়েন ভাই, আপনার কাছে এটাই অনুরোধ ভাই, আর কিছু না। আমার ছেলের ঘর, দেবরের ঘর সব পড়ে গেছে বাংলার মুখে। বুকের উপর হয়নি, ঘরের ভিতরে, ঘরের মাটি সব নিয়ে গেছে। এখন থাকার মতো আপনার আপাতত কিছু নেই, অন্তর থেকে আশ্রয় কেন্দ্র ছাড়া আর থাকার জায়গা নেই। যে রাস্তা ছিল এখন নদী হয়ে গেছে, কারো বাড়ি নতুন বিল্ডিং কুড় হয়ে গেছে, নিচে দা মাটি গিয়ে ভেঙে পড়েছে স্কুল, কলেজ, মাদ্রাসা। আমাদের ফ্যামিলিতে 14 জন লোক আছে, আমরা 3টা ফ্যামিলি ছিলাম, আমরা বাপ ভাই সবাই মিলে আমরা এখন আছি সবাই রাস্তায়। রাস্তাগুলো এখন চলাফেরা করতে অনেক সমস্যা, গাড়ি ঘোড়া চলে না, অনেক খারাপ। ধান ছিল, ধান একবার ফাঁক না, ধান একবার সব পানি চলে গেছে, গিয়ে একবার বিনষ্ট এবং কৃষিখাতের বেশি ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত বাড়িঘরের প্রাথমিক তালিকা হয়েছে। ৮,৬২৫টি ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আংশিক ক্ষতি হয়েছে ৭৪,০৮১টি ঘর। সব মিলিয়ে ৮২,৭০৬ পরিবারের বসতঘর বিধ্বস্ত স্মরণকালের এই ভয়াবহ বন্যায়। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। টোটাল ৮২,৭০৬টা পরিবারের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তাদেরকে পুনর্বাসনের লক্ষ্যে কার্যক্রম ইতিমধ্যেই শুরু করেছি। আমরা বিভিন্ন দাতা সংস্থার সাথে কথা বলতেছি, সরকারের সাথে আমরা প্রতিবেদন পাঠিয়েছি। আমরা আশা করছি খুব দ্রুতই আমরা পুনর্বাসনের দিকে যাব। বন্যায় কুমিল্লায় ক্ষতিগ্রস্ত অনেক পরিবার বসত বাড়ির পাশাপাশি হারিয়েছেন মাঠের ফসল, পুকুর ঘেরের মাছ সহ গৃহপালিত পশু পাখি। মাসুদ আলম, এখন কুমিল্লা।
ভৈরবে মেঘনা নদীর কেপিআই এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙনের ফলে মেঘনা নদীর তীরবর্তী এলাকার অনেক বসত বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হয়েছে। অনেকেই হয়ে পড়েছেন গৃহ কর্মহীন। ভাঙন আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের বাসিন্দাদের। ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলনে এই ভাঙন দেখা দিয়েছে বলে অভিযোগ করছেন তারা। ভাঙন রোধে এখনই ব্যবস্থা না নিলে ব্যাপক ক্ষতির আশঙ্কা স্থানীয়দের। কিশোরগঞ্জ প্রতিনিধি মশিউর কায়েসের প্রতিবেদনে বিস্তারিত। বর্ষা মৌসুম শেষ না হতেই ভৈরবের মেঘনা নদীতে ভাঙন দেখা দিয়েছে। গত রোববার রাত 2টায় হঠাৎই মেঘনা নদীর যমুনা ও মেঘনা ডিপুঘাট এলাকায় নদী ভাঙন দেখা দেয়, যাতে নদী গর্ভে চলে যায় 18 ঘরবাড়ি, দোকানপাট সহ কয়েক লাখ টাকার মালামাল। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে জ্বালানি তেল সরবরাহকারী যমুনা মেঘনা ডিপুঘাট, সার গোডাউন, 2টি রেল সেতু ও একটি সড়ক সেতু সহ গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। আর এসব স্থাপনা নদীতে চলে গেলে দেশের 27টি জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। পাশাপাশি বন্ধ হয়ে যেতে পারে সিলেট ও চট্টগ্রামের সাথে রেল যোগাযোগ। গত 2 বছর আগেও ডিপোঘাটের 200 মিটার সামনে মেঘনার ভাঙনে বেশ কিছু বসত ঘর ও মিলের মাঠ নদীগর্ভে বিলীন হওয়ার ঘটনায় 2 জন মারা যায়। স্থানীয়দের স্পষ্ট অভিযোগ, ড্রেজারে বালু উত্তোলনের ফলেই দেখা দিচ্ছে ভাঙন। মেঘনা নদী থেকে বালু উত্তোলন দ্রুত বন্ধ করার দাবি তাদের। সাথে নিতে হবে ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ। ড্রেজার আছে 3-4টা, এই ড্রেজারে যখন টান দিছে পরে এরা সব বাড়ি ঘর ভাঙিয়ে নিয়ে গেছে। একের সাথে 4টা ঘর ভাঙিয়ে নিছে। ভিতরে যে 12টি পরিবার ছিল তাদের ঘর ভেঙে ফেলে, তারপর যারা আমরা 6টি পরিবারের ঘর উদ্ধার করতে পারছি। আমরা মালপত্র ভাগ করবার আগে আরেক দাবে আমাদের একটা ঘর গেছে, থাকার কোনো প্লেস নেই। আমরা এই যে খোলা ময়দানে যা পাইছি তা নিয়ে থাকতেছি। কেন কিছু লই আমরা বাড়িতে পারি না, আমরা সরকারের দ্বারা উদ্ধারে আপনার আমরা যদি সহযোগিতা করে, আমরা বাড়ি নেই কোনো নয়, আমরা অনেক রাস্তার পথে আছি। উপজেলা প্রশাসন বলছে ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেই সাথে বালু উত্তোলনের কারণে এমন ভাঙন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। 172 মিটারের মধ্যে ইতিমধ্যে কিন্তু 36 মিটার এলাকাতে কিন্তু জিও ব্যাগ ফেলা হয়েছে এবং আগামী 72 ঘন্টার মধ্যে আমরা সমগ্র অংশটি 172 মিটারই কিন্তু আমরা জিও ব্যাগ দিয়ে কভার করার চেষ্টা করব। সত্যিই যদি ড্রেজারের কারণে, অবৈধ বালু উত্তোলনের কারণে যদি এটি হয়ে থাকে, প্রশাসন এটির ব্যাপারে আমরা সর্বোচ্চ সহায়তা নেব এবং যে অবৈধ বালু উত্তোলনকারী যেই হোক তার বিরুদ্ধে আমরা সর্বোচ্চ সোচ্চার অবস্থানে থাকবো আমরা প্রশাসন। বসত ভিটা নদী গর্ভে বিলীন হওয়ায় 18টি পরিবার এখন বাস্তুহারা জীবনযাপন করছেন। দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করার জোর দাবি তাদের। মশিউর কায়েস, এখন কিশোরগঞ্জ। সপ্তাহের ব্যবধানে কমেছে বেশ কিছু সবজির দাম। বাজারে 10 থেকে 20 টাকা কমে বিক্রি হচ্ছে টমেটো, ঢেঁড়স সহ বেশিরভাগ সবজি। তবে অপরিবর্তিত রয়েছে কাঁচামরিচের দাম। এ নিয়ে আমরা আরও বিস্তারিত জানতে চাই। আমাদের সঙ্গে কুমিল্লা নগরীর রাজগঞ্জ বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাসুদ আলম, এছাড়াও নেত্রকোনার মেথুয়া বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল। মাসুদ, শুরুতে আপনার কাছ থেকে জানতে চাই, সবজির সরবরাহ তো আগের থেকে তুলনামূলক বেড়েছে, শীতকালীন সবজিও কিন্তু বাজারে এখন টুকটাক দেখা যাচ্ছে। সরবরাহ বাড়ার কারণে কি দাম আরো কমতে পারে কিনা, কি বলছেন বিক্রেতারা? গালিব, সরবরাহ বাড়া কমার বিষয় কিন্তু কুমিল্লা একেবারে আলাদা। কারণ হচ্ছে কি, কুমিল্লার যে চরাঞ্চলগুলোতে সবজি উৎপাদন হয়ে থাকতো, একই সঙ্গে যে কুমিল্লার গোমতীর চর এবং কুমিল্লার যে 14টি উপজেলা প্লাবিত হয়েছিল বন্যার পানিতে, সেখানে কিন্তু আসলে বিভিন্ন ফসলি জমিতে সবজি, শাকসবজির চাষ করতেন চাষিরা, কৃষকরা। কিন্তু এবারের বন্যায় হেক্টর পর হেক্টর ফসলি জমি ক্ষতি হওয়ার কারণে মূলত এখন স্থানীয়ভাবে উৎপাদিত যে সবজিগুলো, সেগুলো কিন্তু বাজারে দেখা যাচ্ছে না। একেবারে আমদানি নির্ভর এবং অন্য অন্য জেলা থেকে আসা সবজির উপরে নির্ভর করছেন এখানকার ক্রেতা এবং বিক্রেতা সবাই। আজকের বাজারে আমরা সবজি সরবরাহটা কিছুটা অপরিবর্তিত রয়েছে গত কয়েক সপ্তাহের তুলনায়। তারা বলছেন যে তবে দামের ক্ষেত্রে কিছুটা কমেছে, তবে সেটা একেবারে সামান্য সবজির ক্ষেত্রে। বেশিরভাগ সবজির ক্ষেত্রে কিন্তু তারা বলেছেন যে অপরিবর্তিত অবস্থায় রয়েছে দাম। আজকের বাজারে যেমন শসা বিক্রি হচ্ছে 50 টাকায়, বেগুন বিক্রি হচ্ছে
60 টাকায় এবং টমেটো বিক্রি হচ্ছে 120 টাকায়। এই যে তিনটা সবজি এগুলোর দাম কিন্তু গত সপ্তাহ কিন্তু প্রায় 5 থেকে 20 টাকায় বাড়তি দরে বিক্রি হয়েছিল। একই সঙ্গে লাউ বিক্রি হচ্ছে আকার বেঁধে আপনার 70 থেকে 80 টাকা। একই সঙ্গে পটল বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়। চিচিঙ্গা এবং ঝিঙ্গা যেটি আমরা দুটি সবজি সেটি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা এবং বরবটি বিক্রি হচ্ছে 80 টাকা। একই সঙ্গে যে এই যে গ্রীষ্মকালীন সবজি ঢেঁড়স বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকায়। এই কাঁচামরিচের দাম কিন্তু একেবারে অপরিবর্তিত, গত কয়েক সপ্তাহ কিন্তু এই দরেই বিক্রি হচ্ছে। একই সঙ্গে কাঁচা পেঁপের দামটা কমেছে, এটি কমে বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকায়। তবে আলুর দামটা এখনও অপরিবর্তিত রয়েছে, আলু বিক্রি হচ্ছে 55 টাকায়। করলার দাম কমেছে প্রায় 140 টাকায় ছিল সেই করলা বিক্রি হচ্ছে এখন 60 থেকে 70 টাকায়। তবে শীতকালীন যে সবজিগুলো আগাম সবজিগুলো রয়েছে সেগুলোর দাম কিছুটা বাড়তি রয়েছে। যেমন আমরা দেখেছি যে শীতকালীন সিমগুলো সেগুলো কিন্তু 100 টাকার উপরে বিক্রি হচ্ছে, মূলা বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। আগাম সবজিগুলোর দামটাই বেশি দেখা যাচ্ছে। তো গালিব এ ছিল কুমিল্লার বাজারের দরদাম সবজি বাজারের। নেত্রকোনার খবর জানবো, সেখানে মেসুয়া বাজারে আছেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল। রাসেল, নেত্রকোনার বাজারের সবজির বাজার কেমন দেখছেন? গালিব, আপনি যেমনটা শুনছিলেন আসলে কুমিল্লাতে নেত্রকোনা কিন্তু একই পরিস্থিতি রয়েছে। মূলত সবজির দরদাম কিন্তু পুরোটাই নির্ভর করে আসলে সরবরাহের উপর। নেত্রকোনাটা প্রায় জুন থেকে জুলাই এই সেপ্টেম্বরে পুরোটাই কিন্তু অন্যান্য জেলার সবজির সরবরাহের ফলে কিন্তু এখানে চাহিদা পূরণ হচ্ছে। মূলত বিশেষ করে বর্ষার এই সময় হাওর বিস্তৃত যে উপজেলাগুলো রয়েছে বা সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে সবজির তেমন কোনো উৎপাদন না হওয়ার ফলে কিন্তু অন্যান্য জেলার যেই সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো দিয়ে কিন্তু বাজারে চাহিদা পূরণ করে। আজকে আমরা বাজারে যেমনটা দেখতে পেয়েছি যে সকালে দিকে সবজি কিন্তু অন্যান্য জেলা থেকে সবজি এসেছে। এখন কিন্তু সবজি সরবরাহ স্বাভাবিক থাকার ফলে কিন্তু বেশ কিছু সবজির দাম কিন্তু কমতে শুরু করেছে। বিশেষ করে যদি টমেটোর কথাই বলি, টমেটো আজকের বাজারে কিন্তু বিক্রি হচ্ছে 100 টাকায় এবং স্থানীয়ভাবে যে উৎপাদিত টমেটোগুলো রয়েছে, বিশেষ করে আগাম জাতের যে টমেটোগুলো উৎপাদিত হয় সেগুলো কিন্তু 120 থেকে 130 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও মূলা বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকায়, ঢেঁড়স বিক্রি হচ্ছে 40 টাকায়, বেগুন বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। এছাড়াও চিচিঙ্গা এবং অন্যান্য যে সবজিগুলো রয়েছে সবগুলো সবজি কিন্তু বিক্রি হচ্ছে মূলত 50 থেকে 60 টাকার মধ্যেই। ব্যবসায়ীরা যেমনটা বলছেন যে আসলে বাজারের যে সবজির সরবরাহ সেই সবজির সরবরাহ এখন মোটামুটি স্থিতিশীল থাকার ফলে কিন্তু বাজারের যে আগের যে বাড়তি দামগুলো রয়েছে সেই বাড়তি দাম কিন্তু অনেকটাই কমে এসেছে। এছাড়াও আজকের বাজারে কিন্তু কাঁচামরিচের দাম কিছুটা কমে 160 টাকায় বিক্রি হচ্ছে এবং অন্যান্য যে সবজিগুলো রয়েছে সবগুলো সবজি কিন্তু গ্রাহকদের ক্রয় ক্ষমতার ভিতরে রয়েছে এমনটাই বলছেন আসলে বিক্রেতারা। তো এই ছিল আসলে আমার কাছে নেত্রকোনা থেকে সবজির সর্বশেষ। গালিব, রিফাত আহমেদ রাসেলের কাছ থেকে জানছিলাম নেত্রকোনার মেছুয়া বাজারের সবজির সর্বশেষ। এছাড়াও তার আগে কুমিল্লা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাসুদ আলম। নিচে ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পরেই। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন এখন সকাল। নগাঁয় সপ্তাহের ব্যবধানে মন প্রতি 20 টাকা বেড়েছে ধানের দাম। এতে কিছুটা স্বস্তি ফিরেছে কৃষকদের মাঝে। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে আমার সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়েছেন জেলার মহাদেবপুরের চকগড়ি হাট থেকে সহকর্মী আব্বাস আলী। আব্বাস, কি অবস্থা? ধানের দাম হঠাৎ করে বাড়লো কেন? এবং কৃষকদের মাঝে নিশ্চয়ই স্বস্তি ব্যাপারটি নিশ্চয়ই ঘটেছে, কিন্তু দাম বাড়ার কারণটা আসলে কি? গালিব, বেশ কিছুদিন আগে ইরিবর মৌসুমের ধান কাটামাড়াই শেষ হয়েছে। এতে করে প্রান্তিক কৃষকদের ঘরে এখন ধানের পরিমাণ কমে এসেছে। তবে হাটে ধানের সরবরাহ পরিমাণ কমে আসার কারণে বেড়েছে চাহিদা, অর্থাৎ যেসব চালকলগুলো রয়েছে সেসব চালকলগুলোতে চাহিদা বেড়ে গেছে। অপর দিকে বলা যায় যে কিছুদিন আগেও আসলে ব্যাংক থেকে টাকা উত্তোলনের পরিমাণ নির্ধারণ করে দেওয়া হয়েছিল। তবে কয়েকদিন আগেও আসলে এই বিধি
জিনিসে তুলে নেওয়ার পর থেকে ব্যবসায়ীরা পর্যাপ্ত পরিমাণ টাকা উত্তোলন করতে পারছেন। বলা যায় যে হাটে ধানের সরবরাহ কম, চাহিদা বেশি এবং ব্যবসায়ীরা পর্যাপ্ত পরিমাণ টাকা উত্তোলন করে ধান কিনছেন। এই কারণে আসলে প্রকারভেদে সব ধরনের ধানের দাম বেড়েছে মনে 20 টাকা করে। আমি এখন অবস্থান করছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার চকগড়ি হাটে। এই হাটটি মূলত ভোর থেকেই শুরু হয়, আর কৃষকরা এই হাটে ধান বিক্রি করার জন্য নিয়ে আসেন। এখানে পুরনো যে বড় মৌসুমের ধান রয়েছে সেগুলো কাটারিভোগ, জিরাশাইল এবং সুফলতা ধান বিক্রি হচ্ছে। পাশাপাশি নতুন আউশ মৌসুমের ধানও এখানে আসলে উঠতে শুরু করেছে। এখানে পুরনো বড় মৌসুমের ধান কাটারিভোগ বিক্রি হচ্ছে 1500 থেকে 1550 টাকা পর্যন্ত, জিরাশাইল বিক্রি হচ্ছে 1480 থেকে 1500 টাকা পর্যন্ত এবং সুফলতা ধান বিক্রি হচ্ছে 1400 থেকে 1450 টাকা পর্যন্ত। যেহেতু আউশ মৌসুমের নতুন ধান উঠতে শুরু করেছে, এই ধান কিছুটা কাঁচা রয়েছে। এর মধ্যে পারিজাত ধান বিক্রি হচ্ছে 1100 থেকে 1120 টাকা মন, ব্রি 56 জাতের ধান বিক্রি হচ্ছে 1120 থেকে 1150 টাকা মন এবং ব্রি 19 জাতের ধান বিক্রি হচ্ছে 1180 থেকে 1200 টাকা মন পর্যন্ত। কৃষকরা বলছেন যে যেহেতু বড় মৌসুমের ধান এখন প্রায় 1550 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, কিন্তু মৌসুমের শুরুতে এই ধান বিক্রি হয়েছে 900 থেকে 1100 টাকা পর্যন্ত। যদি মৌসুমের শুরুতেই তারা এই দাম পেতেন তারা অনেকটাই লাভবান হতে পারতেন। যেহেতু ধানের দাম কিছুটা এখন বেড়েছে, তাদের ঘরে ধানের পরিমাণ কমে এসেছে, এতে করে তারা তেমন লাভবান হতে পারছে না। তবে এই যে নতুন ধান উঠেছে এবং বলা যায় যে আউশ মৌসুমে যে ধান রয়েছে বিঘা প্রতি 18 থেকে 20 মণ পর্যন্ত ফলন পাওয়া যাচ্ছে। খরচ কম এবং ফলন ভালো হয়, তারা মোটামুটি বলা যায় যে লাভবান হচ্ছেন এবং বাজারে ভালো দাম পেয়ে তারা অনেকটা স্বস্তি ফিরেছে বলা যায়। তবে ব্যবসায়ীরা বলছেন যে যেহেতু কৃষকদের ঘরে এখন ধানের পরিমাণ কমে এসেছে, চালকলগুলোতে চাহিদা বেড়েছে, এ কারণে তাদেরকে বেশি দাম দিয়ে ধান কিনতে হচ্ছে, যার কারণে বেশি দাম দিয়ে ধান কেনার কারণে কৃষকদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে আগামীতে আবার আমন মৌসুমের ধান আসবে, সে সময় ধানের দাম কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। তবে বাজারে যে পরিমাণ ধান আমরা দেখেছি যে বলা যায় যে প্রায় 20 থেকে 22 লক্ষ টাকা মতো ধান আজ বেচা কেনা হয়েছে। এই ছিল আমার কাছে এই ধানের হাট থেকে সবশেষ। গালিব, নওগাঁয় কিছুটা বেড়েছে ধানের দাম, সে বিষয়ে সর্বশেষ জানাছিলেন সহকর্মী আব্বাস আলী। শেরপুর জেলার একটি গ্রাম কাঁকরোল চাষের জন্য পরিচিতি পেয়েছে। এই গ্রামে দিন দিন বাড়ছে কাঁকরোল চাষের পরিমাণও। লাভজনক হওয়ায় কাঁকরোল চাষে আগ্রহ বাড়ছে চাষিদের মাঝে। এখানে উৎপাদিত কাঁকরোল স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। শেরপুর থেকে সহকর্মী জাহিদুল খান সৌরভের প্রতিবেদনে বিস্তারিত। ভারতের মেঘালয় রাজ্য ঘেঁষা গারো পাহাড়ের জেলা শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার গ্রাম গোমরা। এই গোমরা গ্রামই বর্তমানে পরিচিত কাঁকরোল গ্রাম হিসেবে। এই গ্রামের প্রায় 1200 কৃষকের জীবিকা নির্বাহ হচ্ছে কাঁকরোল চাষ করে। একটা সময় যে এলাকায় পতিত পড়ে থাকতো জমি, সেখানে বর্তমানে বিঘার পর বিঘায় চাষ হচ্ছে কাঁকরোল। গোমরা এলাকা আসলে এখানে যারা আমরা কৃষক আছি সবাই এই সবজি কাঁকরোল চাষ করি। কাঁকরোল আবাদ করি 50% মারি আবাদ করছি আমি। আজও 5 মণ কাঁকরোল তুলছিলাম, কিন্তু এই কাঁকরোলের মধ্যে আমরা লাভবান। কাঁকরোলের পরে আবার সিম লাগামো, সিমের পরে আবার ওই কাঁকরোল দিই। কাঁকরোলের বীজ দেখতে মিষ্টি আলুর মতো। মার্চ ও এপ্রিলে এই সবজির চাষ করা হয়। চারা গজানোর 90 থেকে 100 দিনের মধ্যে এর ফলন পাওয়া যায়। কাঁকরোল চাষে বিঘাতে খরচ প্রায় 30 থেকে 40 হাজার টাকা। কৃষকরা বলছেন ফলন ও দাম ভালো হওয়ায় বিঘা প্রতি খরচ বাদ দিয়ে লাভ থাকে লাখ টাকার উপরে। কাঁকরোল লাভ বেশি, কাঁকরোল মানে সার বিষও কম, পরিশ্রমও কম। 35% মাটি লাগাইছি, 3 দিন পর পর 5 মণ করে কাঁকরোল আমি একলাই যেমন কাটি। এরকম সব কৃষকে অনেক লাভজনক ফসল। এটা হাতি ফসল নষ্ট করে, কাঁচা রাস্তায় আমরা নিতে পারি না, সঠিক মূল্য পাই না। আমরা কৃষকরা এই দুই দিক দিয়ে অবহেলিত আছি। সরকারের সুনজর পাইলে আমরা এগিয়ে থাকব। পুষ্টিকর সবজি কাঁকরোলে ক্যালসিয়াম, লৌহ, ফসফরাস, ক্যারোটিন, আমিষ, ভিটামিন এ, বি ও সি এবং খনিজ পদার্থ রয়েছে উল্লেখযোগ্য পরিমাণে। ক্যান্সারের ঝুঁকি কমানো থেকে শুরু করে ত্বক উজ্জ্বল করা, এমনকি দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে এই সবজি। কাঁকরোল চাষিদের সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে বলে জানান উপজেলা কৃষি বিভাগের এই কর্মকর্তা। এই সবজি কৃষক সরাসরি ঢাকার বাজারে পাঠিয়ে দেয়, যার কারণে কৃষক দাম পাচ্ছে। তো আমি মনে করি অন্য কৃষি উদ্যোক্তা তারা জমি ফেলে না রেখে তারা যদি এই মৌসুমে এই সবজিগুলো আবাদ করে তাহলে তারা অবশ্যই লাভবান হবে।
এই বছর ঝিনাইগাতি উপজেলায় ৭০ হেক্টর জমিতে কাকরোলের চাষ হয়েছে। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। এখন সকলে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরবো একটু পরেই। ফিরলাম বিরতির পর, দেখছেন এখন সকাল। দেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব, প্রায় ৩১ লাখ প্রবাসী বাংলাদেশি রয়েছে দেশটিতে। কিন্তু এরপরও নতুন ভিসায় আসা কর্মীদের পড়তে হচ্ছে বিপাকে। দক্ষ শ্রমিকের অভাব, কাজ না জানা এবং দালালদের অসহযোগিতার কারণে কর্মহীন অবস্থায় মানবতার জীবনযাপন করছেন প্রবাসীরা। সৌদি আরব থেকে মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়ের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত। বাংলাদেশ থেকে আসা বহু প্রবাসী রাস্তায় হন্য হয়ে খুঁজছে চাকরি। স্বপ্নের প্রবাস জীবনে চাকরি যেন এক সোনার হরিণ। দালালের সহায়তায় সৌদি এসে ভাষাগত সমস্যা কিংবা অন্য কোনো কারণে হয়রানির শিকার হয়ে যারা চাকরি পান না তারাই পড়েন বিপাকে। রাজধানী রিয়াদের অলিগলিতে চাকরি খুঁজতে দেখা যায় নতুন ভিসায় আসা প্রবাসীদের। রাস্তার পাশে দল বেঁধে দেয়ালে লাগানো চাকরির বিজ্ঞাপন খুঁজতেও দেখা যায় অনেককে। বর্তমানে কাজের খুবই সংকট। বর্তমানে অনেক কাজ কম, টাকা বেশিরভাগ পাওয়া যায় না, কাজ পাওয়া যাইতেছে টাকা পাওয়া যাইতেছে না, অনেক সমস্যা। কাজ খুঁজতেছি পাই না, এই গল্লি সেই গল্লি ঘুরতেছি, অনেক কিছু ঘুরতেছি, কাজ পাই না। এখন আমি কি করব নিজেও জানি না। দেশের অর্থনৈতিক উন্নয়নের চাকা সচল রাখতে এসব প্রবাসীরা চাকরি খুঁজতে গিয়ে যেমন পড়ছেন বিপাকে, তেমনি দেশে দুশ্চিন্তায় সময় পার করছেন তাদের স্বজনেরাও। বাংলাদেশ থেকে যারা কোম্পানি ভিসায় আসছেন অল্প বেতনে কাজ করার সুযোগ পাচ্ছেন কিছু প্রবাসী। যদিও 4 থেকে 5 লাখ টাকা খরচ করে প্রবাসে এসে তাদের অনেকেই পাচ্ছেন না ওয়ার্ক পারমিট বা ইকামা কার্ড। প্রবাসে আসার পর 1 বছরের মধ্যে আকামা দেওয়ার কথা থাকলেও দালালরা টাকা নেওয়ার পরে পাসপোর্টে থাকা 3 মাসের ভিসার মেয়াদকে আকামার কথা বলে চালিয়ে দেওয়ারও অভিযোগ রয়েছে। যারা সৌদি আরবে আসতে চান নতুন বিষয়, তারা অবশ্যই হাতের কাজ জেনে বুঝে শুনে তারপরে ওই বিষয়ে আপনারা আসবেন, অন্যথায় আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। এ অবস্থায় রিয়াদ, জেদ্দা, মদিনা, দাম্মাম সহ সৌদি আরবের বিভিন্ন প্রান্তে বেকার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কাজ এবং ভাষা না জানায় বিপাকে পড়েন অনেকেই। শুধু তাই নয়, দেশে থাকতে যে কথা বলে আনা হয় প্রবাসে আসার পর তার সঙ্গে বাস্তবতার কোনো মিল খুঁজে পান না বলেও অভিযোগ বহু প্রবাসীর। এমনকি এসব অভিযোগ নিয়ে দূতাবাসেও যেতে পারেন না আকামা না থাকার কারণে। প্রবাসে নিয়ে আসার পর দালালেরও আর খুঁজে পাওয়া যায় না বলেও জানান ভুক্তভোগী প্রবাসীরা। মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়, এখন সৌদি আরব। জলবায়ুর ক্ষতিকর প্রভাবের মধ্যে উষ্ণতা আরও বাড়তে থাকায় হুমকির মুখে পড়েছে পৃথিবীর ফুসফুস খ্যাত অ্যামাজন বন। এর মধ্যে 40% এলাকায় অরক্ষিত হয়ে পড়ার তথ্য উঠে এসেছে অ্যামাজন সংরক্ষণ সংস্থার গবেষণায়। যদিও 2022 সাল পর্যন্ত 1 দশকে অ্যামাজন কার্বন নির্গমনের চেয়ে শোষণে বেশি ভূমিকা রেখেছে বলে দাবি করা হচ্ছে, তবে অন্যান্য গবেষণার তথ্য বলছে কার্বন নির্গমনের উৎস হয়ে উঠেছে অ্যামাজন। তৌহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। গ্রিনহাউস গ্যাস ও কার্বন নিঃসরণে গোটা পৃথিবীতে বাড়ছে উষ্ণায়নের ভয়াবহতা। 2023 সালের পর টানা দ্বিতীয়বার উষ্ণতম বছরের সাক্ষী হতে যাচ্ছে 2024। গেল জুনের পর ইতিহাসে উষ্ণতম আগস্টের সাক্ষী হয়েছে বিশ্ববাসী। শুধু বায়ুমণ্ডল কিংবা ভূপৃষ্ঠ নয়, তাপমাত্রার রেকর্ড ছাড়িয়েছে সমুদ্রপৃষ্ঠেও। পৃথিবীর ফুসফুস খ্যাত অ্যামাজন বনে থাকা নদীর পানির স্তর ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। এই অবস্থায় জলবায়ুর ক্ষতিকর প্রভাব আরও ঘনীভূত হচ্ছে। দেশে দেশে হানা দিচ্ছে দাবানল, খরা, ঘূর্ণিঝড় ও বন্যার মতো ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ। বাড়ছে ক্ষয়ক্ষতি ও প্রাণহানিও। তাই বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে লড়াইয়ে অ্যামাজন রেইন ফরেস্ট সংরক্ষণ করা জরুরি হয়ে উঠেছে বলে একমত বিজ্ঞানীরা। কারণ অ্যামাজন সংরক্ষণ সংস্থার নতুন এক গবেষণা তথ্যে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য, যেখানে বলা হয় অ্যামাজন রেইন ফরেস্টের 40% এলাকায় অরক্ষিত রয়েছে। অঞ্চলগুলো পেরুর দক্ষিণ পশ্চিম এবং ব্রাজিল, ফ্রেঞ্চ গুয়ানা ও সুরিনামের উত্তর পূর্বে অবস্থিত। অ্যামাজনের এই অংশগুলোতে সবচেয়ে বড় ও ঘন গাছ রয়েছে। এর অর্থ হলো অঞ্চলগুলো সর্বাধিক কার্বন ধারণ করে। সুরক্ষার মাত্রা কম থাকায় এসব অঞ্চলগুলোকে 51% পিক কার্বন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। The parts of the Amazon that have the biggest trees with the densest
most continuous cover is yielding the measurement of the high carbon. What's going on in those peak carbon areas? And while we found that well protected, a sizable proportion is also threatened. গত মাসে প্রকাশিত অ্যামাজন সংরক্ষণ সংস্থার বিশ্লেষণ তথ্যে দেখা গেছে পৃথিবীর ফুসফুসখ্যাত এই বনটিতে ৭,১৫০ কোটি টন কার্বন রয়েছে, যা ২০২২ সালে বিশ্বব্যাপী কার্বন ডাই অক্সাইড নির্গমনের প্রায় দ্বিগুণ। এমনকি এও দাবি করা হয়েছে যে ২০২২ সাল পর্যন্ত এক দশকে কার্বন নির্গমনের চেয়ে শোষণে বেশি ভূমিকা রেখেছে অ্যামাজন, যা জলবায়ুর প্রভাব মোকাবিলায় একটি ইতিবাচক দিক। তবে অন্যান্য গবেষণায় এ নিয়ে বিতর্কও আছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শেষ করছে এখন সকালের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/এখন.